গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। গতকাল কবিগুরুর 159তম জন্মজয়ন্তী ছিল, তো সেই ওনার জন্মজয়ন্তী স্মরণ করে কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের টিউটোরিয়াল ক্লাস আমি শুরু করছি। এর আগে পর্যন্ত তোমরা যে ক্লাস করেছো, টিউটোরিয়াল ক্লাসগুলো দেখেছো, সেখানে তোমরা মূল যে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে ছিল কোষ বিভাজন এবং জনন। তো দেখো, কোষ বিভাজন এবং জনন এই দুটো চ্যাপ্টারে আমরা যে উপএককগুলোতে যেগুলো লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে কোষ বিভাজন মানে হচ্ছে সেটা মাইটোসিস বা মিওসিস যাই হোক না কেন, সেখানে আমরা কি দেখেছি যে একটা কোষ ছিল, সেই কোষটা পরিণত না হওয়া পর্যন্ত কিন্তু বিভাজিত হচ্ছিল না। তাহলে এই যে পরিণত হওয়া মানে কি? পরিণত হওয়া মানে বোঝাচ্ছে যে একটা কোষ যখন অপত্য কোষে কনভার্ট হয়, মানে একটা কোষ থেকে যখন মাইটোসিস প্রক্রিয়ায় দুটো অপত্য কোষে কনভার্ট হয়, তখন তার দেহে যে প্রোটোপ্লাজমিক উপাদান, সেই উপাদানগুলো কম থাকে এবং আস্তে আস্তে সেগুলো সংশ্লেষ হয়। সংশ্লেষ হয়ে সময়ের সঙ্গে সঙ্গে সে পরিণতি প্রাপ্তি লাভ করে, তার মানে তার সেটা গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তাহলে এককোষী জীবেদের ক্ষেত্রে বলতে পারি আমরা যে একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হওয়া, মানে এককোষী জীব থেকে একাধিক এককোষী জীবের যে সৃষ্টি, সেই সৃষ্টিটা বৃদ্ধির মাধ্যমে সম্ভব। আবার যদি আমরা উন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে দেখি, কি প্রাণী কি উদ্ভিদ, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে একটা কোষের প্রোটোপ্লাজমীয় সংশ্লেষ হওয়া, তার বৃদ্ধি ঘটা এবং সেল ডিভিশন হওয়া। এই সেল ডিভিশন হওয়ার পরে কি হয়, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় এবং সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সে পরিণতি প্রাপ্তি লাভ করে এবং একটি পূর্ণাঙ্গ জীবে, কি প্রাণী কি উদ্ভিদে রূপান্তরিত হয়। একটা কথা মনে রাখতে হবে যে এই যে বৃদ্ধি হওয়া, এটা কিন্তু অপরিবর্তনীয়, মানে একবার কিছু একটা হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, সেটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। স্ক্রিনে চোখ রাখি। ছবি বোঝা যাচ্ছে? তাহলে বিষয় জীবন বিজ্ঞান, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, উপএকক হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। আমার ছাত্রছাত্রীদের বলবো যে আজকের এই ক্লাসটা হওয়ার পরে একক অর্থাৎ জীবনের প্রবাহমানতার এককটা শেষ হয়ে যাবে। তো এই এককটা শেষ হওয়ার জন্য আমি আগে যখন কোষ বিভাজন চ্যাপ্টার শেষ করেছিলাম তখন তোমাদের 20টা প্রশ্ন দিয়েছিলাম। আজকে তোমরা খাতা পেন নিয়ে বসবে, কারণ আজকের এই উপএককটা শেষ করার পরে তোমাদের আজকেও আমি 20টা প্রশ্ন দেব, সেই প্রশ্নের আনসারগুলো একটু আলোচনাও করে দেব। তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলো খাতায় লিখে তার উত্তরগুলো রেডি করা। যেদিন স্কুল খুলবে সেদিন এই উত্তরগুলো তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে জমা দেবে, ঠিক আছে? তাহলে শুরু করি। বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি হলো, বলতে পারি আমরা, যে জীবের একটা মুখ্য অর্থাৎ মৌলিক বৈশিষ্ট্য। এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী বা এককোষী উদ্ভিদ থেকে বহুকোষী উদ্ভিদ, প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে তার কোষের পরিণতি প্রাপ্তি লাভ হওয়া, তারপরে অপত্য কোষ সৃষ্টি হওয়া। অপত্য কোষ যদি কোনো বহুকোষী জীব হয় তাহলে অপত্য কোষ সৃষ্টির সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গ, সময়ান্তরে অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়। তাহলে আমরা বলতেই পারি যে একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি ঠিক থাকে, অর্থাৎ কতগুলি শর্তের উপস্থিতিতেই আমরা দেখতে পাচ্ছি যে কোষীয় বিভিন্ন উপাদানের সংশ্লেষ হওয়া এবং কোষের সংখ্যা বৃদ্ধি হওয়া এবং সেই সংখ্যার আকার আয়তনের স্থায়ী পরিবর্তনকেই
বলবো আমরা বৃদ্ধি। দেখো তাহলে দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা বীজ অঙ্কুরিত হয়েছে, সেই অঙ্কুরিত বীজটা আস্তে আস্তে তার কাণ্ডের বৃদ্ধি, প্যারালালি মূলেরও বৃদ্ধি হয়। এবং দেখো যত সময় অতিবাহিত হচ্ছে তার এনভায়রনমেন্টাল কন্ডিশন ঠিকঠাকভাবে সে পেয়েছে, অর্থাৎ সূর্যালোক, মৃত্তিকা, জল, খনিজ পদার্থ সমস্ত যখন ঠিকঠাকভাবে পায় তখন তার আস্তে আস্তে কাণ্ডের বৃদ্ধি হয়, শাখা প্রশাখার সৃষ্টি হয়, ফুল ফল দিতে শুরু করে। তার মানে কোষের বিভাজন হচ্ছে মেন জায়গা, কিন্তু কোষ বিভাজন, কোষের বিভাজন হচ্ছে, সেই কোষের বিভাজনের মাধ্যমে একাধিক অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হচ্ছে। তাহলে বৃদ্ধির পর্যায়গুলি কি কি? একটা কথা তোমাদের বলি, বৃদ্ধি পর্যায়ে আলোচনা করার আগে আর একটা কথা বলবো যে বৃদ্ধি তো জানলাম যে কোষের বিভাজন হচ্ছে, কোষের বিভাজনের মাধ্যমে তার পরিণতি প্রাপ্তি লাভ হচ্ছে, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে নতুন কোষ সৃষ্টি হলো, সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি, পূর্ণ একটা জীবের রূপান্তর। তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হওয়া, অর্থাৎ একটা কোষ, আমরা একটু পরে একটা ছবি দেখতে পাবো যে মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মাতৃগর্ভে যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় তখন একটা জাইগোট সৃষ্টি হয়, এককোষী জাইগোট, তারপরে এককোষী থেকে দুটো কোষ, চারটে কোষ, আটটা কোষ, 16টা কোষ, এইভাবে কোষপুঞ্জ হয়ে গোল বলের মতো একটা আকার ধারণ করে। সেটাকে কিন্তু আমরা বিকাশ বলছি না, বিকাশ হচ্ছে তখন যখন নতুন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হচ্ছে। তাহলে নতুন মানে বলতে পারি বিভেদীকরণ হওয়া, অর্থাৎ কোষ থেকে একটা নতুন কিছু সৃষ্টি হওয়া, এবং সেটা জটিল একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হওয়া। বলতে পারি যে জীবনচক্রের, সারা জীবনচক্রের মধ্যে এগুলো চলতে থাকে একদম মৃত্যু পর্যন্ত, সমস্ত রকমের যে পরিবর্তন, সেই পরিবর্তন, গঠনমূলক পরিবর্তন, সেইটাকেই বলছি আমরা বিকাশ। এখন বৃদ্ধির পর্যায়গুলো দেখি আমরা। কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি এবং কোষীয় বিভেদন, এই তিনটের উপরে দাঁড়িয়ে আছে আমাদের বৃদ্ধি। অর্থাৎ বৃদ্ধি যে হবে সেটা প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জীব, সেটা তো এককোষী জীব যদি হয় সেটা একটা কোষ নিয়েই সুসম্পন্ন, যদি বহুকোষী হয় তাহলে তার দেহে সময়ের সঙ্গে সঙ্গে একাধিক কোষের সৃষ্টি হবে এবং পরিণতি প্রাপ্তি লাভ করবে। তাহলে প্রথম আমরা আসবো যে কোষ বিভাজনে। দেখো এখানে কি দেখছি যে একটা কোষ ছিল, সেটা হতে পারে নিষেকের সময় একটা জাইগোট সৃষ্টি হয়েছে মনে করো, তারপরে আস্তে আস্তে মাইটোসিস প্রক্রিয়ায় দুটো কোষ উৎপন্ন হলো, এবং দুটো কোষ উৎপন্ন হওয়ার পরে তার দেখো আস্তে আস্তে আকার আকৃতি বৃদ্ধি পাচ্ছে। যদি এটা দেহকোষ, মনে করো আমি এটা নিষেক ধরছি না, অর্থাৎ সারা দেহের যে কোনো একটা জায়গায় নতুন অঙ্গের সৃষ্টি হচ্ছে, তখন সেই কোষটা যেমন ছিল, নতুন অপত্য সৃষ্টি হওয়ার পরে দেখো তার ম্যাচুরিটি আসেনি, ছোট ছোট সেল আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে প্রোটোপ্লাজমের তথা কোষ পর্দা প্রাচীরের আকার বৃদ্ধি পাচ্ছে এবং পূর্ণ একটা ঠিক আগের মতো একটা কোষে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে রূপান্তরিত হওয়া, অর্থাৎ কোষের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোষের বিভাজন হচ্ছে, এবং মানে বিভাজন এই কারণেই হচ্ছে যে তার পরিণতি প্রাপ্তি লাভ হচ্ছে, তার ফলে বিভাজন হচ্ছে, এবং বিভাজন মানেই হচ্ছে তার দেহের আকার আকৃতির বৃদ্ধি হওয়া। ছবিটা দেখো, এটা আমাদের মাতৃগর্ভে নিষেক প্রক্রিয়ার পর ফার্টিলাইজেশনের পরে যে এককোষী যে কথাটা বলছিলাম, নিষেকের পরে একটা জাইগোট, সেই জাইগোটের পরে দুটো সেল, চারটে সেল, আটটা সেল, 16টা সেল, তারপরে ব্লাস্টুলা। এই যে ব্লাস্টোসিস দেখতে পাচ্ছি, দেখো এইগুলোর কিন্তু প্রত্যেকটা একটা গোল বলের মতো আকার নিয়েছে, পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাইনি, বিভেদীকরণ কিন্তু হয়নি। হয়েছে কোথায়? এরপরে 4 উইক, 4 সপ্তাহ যখন সময় চলে এসছে তখন কিন্তু আর গোল বলের আকার ধারণ করেনি, সেটা রূপান্তরিত হয়েছে একটা নির্দিষ্ট কাঠামে। এটা যদি মেরুদণ্ডী প্রাণীর আমি কথা বলি তাহলে তার আকার আকৃতি একরকম হবে, যদি অমেরুদণ্ডী প্রাণী বলি তাহলে তার গঠন আকৃতি আলাদা রকম হবে। কিন্তু একটা মূল কথা হচ্ছে যে বিভাজন ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়।
কোষের আকার বৃদ্ধি। প্রথমে যে কোষটার কথা বলবো সেই কোষটা যেমন ছিল আস্তে আস্তে কোষের আকার বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, যে প্রোটোপ্লাজমীয় অংশ ছিল সেই প্রোটোপ্লাজমীয় অংশটার সংশ্লেষ, মানে যে প্রোটোপ্লাজমীয় অংশ আছে সাইটোপ্লাজমের বিভিন্ন কোষীয় অঙ্গাণু বিভিন্ন এনজাইম আছে সেগুলো আস্তে আস্তে সংশ্লেষ তার বৃদ্ধি পাচ্ছে এবং একটা কোষ পূর্ণাঙ্গ অবস্থায় আসছে এবং পূর্ণাঙ্গ অবস্থায় আসার পরে তার বৃদ্ধিটা সম্পূর্ণ হচ্ছে। যেমন মনে করো যে ওই মানুষের দেহে যদি বলি, যে মানুষের দেহে মনে করো যে বিভিন্ন কোষ বিভাজন হচ্ছে, তারপরে নতুন কোষ উৎপন্ন হচ্ছে বিবিধীকরণের মাধ্যমে। তো সেখানে স্নায়ু কোষের কথা যদি আমরা আসি, তাহলে সেই স্নায়ু কোষ বিভাজিত কিন্তু হতে পারে না, উৎপন্ন হয়ে গেল, কিন্তু কি হয় বলতো, তার যে অ্যাকশন পর্ব আছে লম্বা সুতোর মতো একটা অংশ বা ডেনড্রন বা ডেনড্রাইট যেগুলো আছে সেইগুলো আকার আকৃতি বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়াটা অন্তঃকোষীয় পরিবর্তনের মাধ্যমে হচ্ছে, সেটা কোষীয় আকারের বৃদ্ধির ফলে হচ্ছে। বা যদি আমরা দেখি যে উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে ভাজক করার পরে যে গ্রোথ হয়, আকার আকৃতির পরিবর্তন হয়, সেটাও কিন্তু এই কোষের আকারের বৃদ্ধির ফলে হয়। ছবিটা দেখো, দেখতে পাচ্ছ কাটা অংশ প্রস্থচ্ছেদ করা আছে, এই দেখো গ্রোথ হয়েছে, বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট আসবো আমরা কোষীয় বিভেদন। বিভেদন দশা মানে একটা কোষ থেকে একাধিক কোষ উৎপন্ন হলো, একটা নির্দিষ্ট সময় পরে সেই কোষটা কিন্তু আর কোষ থাকলো না, একটা নতুন কোষে বা নতুন কলাতন্ত্রে বা নতুন অঙ্গে পরিণত হলো। তাহলে এই যে নতুন অঙ্গের সৃষ্টি হওয়া বা নতুন কোষের সৃষ্টি হওয়া বা নতুন কলাতন্ত্রের সৃষ্টি হওয়া হতে পারে, সে ভাজক কলা ছিল সেখান থেকে জাইলেম ফ্লোয়েমের সৃষ্টি হয়েছে। এখানে আমরা কি দেখছি, যে একটা কোষ ছিল প্রাণী দেহে, সেই কোষ থেকেই একটা নির্দিষ্ট সময় পরে দেখছি স্নায়ু কোষ হয়েছে, একদিকে দেখছি পেশি কোষের সৃষ্টি হয়েছে। কিন্তু এইগুলো সৃষ্টি হওয়ার আগে যে কোষটা ছিল তার মধ্যে তো স্নায়ু কোষ বা পেশি কোষের কোনো বৈশিষ্ট্য ছিল না। কিন্তু যেহেতু এটা মানবদেহ বা প্রাণীদের, মেরুদণ্ডী প্রাণীদের কথা বলবো, তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা যে জীবের বৃদ্ধির সঙ্গে সঙ্গে, ভ্রূণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের কিন্তু এরকম কোষের সৃষ্টি হয় এবং তার পরিবর্তন হয়। তাহলে আমরা আবার মূল জায়গায় আসি, যে বৃদ্ধির তিনটে পর্যায়ের কথা বললাম। বৃদ্ধির তিনটে পর্যায়ের কথা বললাম। এক নম্বর যেখানে দেখলাম যে একটা নির্দিষ্ট সেল সে বিভাজিত হয়ে একাধিক কোষ উৎপন্ন করছে এবং সেই বিভাজিত হয়ে একাধিক কোষ যখন উৎপন্ন করে, যদি এককোষী জীব হয় তাহলে তার সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, তার বংশ বিস্তার হলো। যদি মনে করি বহুকোষী জীব, অর্থাৎ কি প্রাণী কি উদ্ভিদ, তাহলে দেখবো কোষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। 2 নম্বরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কোষের আকার বৃদ্ধি, অর্থাৎ কোষ বিভাজন হতে গেলে তার একটা আকারের পরিবর্তন হবে, তার প্রোটোপ্লাজমীয় উপাদানের সংশ্লেষ হতে হবে। সেই সংশ্লেষ হওয়ার ফলে দেখব যে সেখান থেকে তার ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে আসছি কোষীয় বিভেদনে। সেই বিভেদনে আমরা কি দেখলাম, যে একটা কোষ একটা নির্দিষ্ট সময়ে পরে তার যে সাইটোপ্লাজমীয় অংশ আছে, যে এনজাইম আছে, তার নির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে একাধিক আলাদা আলাদা কোষপুঞ্জ সৃষ্টি হচ্ছে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম থেকে, ভাজক কলা থেকে জাইলেম ফ্লোয়েমের সৃষ্টি হওয়া, অন্যান্য কলার সৃষ্টি হওয়া। আবার প্রাণীদের ক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি, এখানে পেশি কোষের, নার্ভ কোষের কঙ্কালতন্ত্র, সেটা হতে পারে পেশি কঙ্কাল হতে পারে বা অস্থি কঙ্কাল হতে পারে, এরকম কিন্তু সৃষ্টি হতে পারে। এই গেল আমাদের বৃদ্ধির যে পর্যায়গুলো। ঠিক আছে, এবার আমাদের যে আরেকটা অংশ আছে মানব দেহের বিকাশের বিভিন্ন দশা, দেখি সেটা। মানব বিকাশের বিভিন্ন দশা, অর্থাৎ মানুষের যে পরিবর্তন হওয়া, মাতৃগর্ভে জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ ভ্রূণের ভূমিষ্ঠ হওয়া, সেই ভূমিষ্ঠ হওয়ার পরে পরেই তো সে আর একটা কমপ্লিট ম্যান বলতে পারি না, তাকে সময় দিতে হয়। সেই সময়টা দেওয়ার কারণ হচ্ছে, সে সময়ের সঙ্গে সঙ্গে কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে তার জৈবিক এবং মানসিক একটা পরিবর্তন লক্ষ্য করি আমরা। একটা শিশু থেকে
একটা ভূমিষ্ঠ শিশু থেকে বার্ধক্য পর্যন্ত যদি দেখি আমরা, তাহলে দেখব যে সময়ের এই যে বিশাল একটা লেখচিত্র গ্রাফ দেখতে পাবো আমরা। তাহলে সেই গ্রাফে যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ফেজে কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারের মধ্যেই কিন্তু সেই মানুষকে, সেই জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে আমরা দেখতে পাই। একটা শিশু, একটা নবজাতকের যা বৈশিষ্ট্য, একটা বার্ধক্য অবস্থায় তার কিন্তু বৈশিষ্ট্য এক নয়। তাহলে মানব বিকাশের যে বিভিন্ন দশা, এই দশাগুলি কতগুলি ভাগে ভাগ করা যেতে পারে দেখি আমরা। সদ্যজাত দশা মানে একদম ভ্রূণ ভূমিষ্ঠ হয়েছে, মোটামুটি 1 বছর বয়স পর্যন্ত, এটাকে বলছি আমি সদ্যজাত দশা। এই দশায় যেটা লক্ষ্য করা যায় যে এই ক্ষেত্রে যেটা বলবো, প্রধান লুক হচ্ছে তার মায়ের দিকে, অর্থাৎ শিশু তার মায়ের মুখমণ্ডলটাকে বেশি আকৃষ্ট করে। প্রাথমিকভাবে দেখবে সে বর্ণকে চিনতে পারে, অর্থাৎ তুমি তার সামনে একটা কালারফুল কিছু ঝুলিয়ে দিলে, অর্থাৎ লাল রঙের একটা খেলনা ঝুলিয়ে দিলে, কি একটা সবুজ রঙের খেলনা ঝুলিয়ে দেখবে, তুমি শিশু সেই দিকে তাকিয়ে থাকছে। আলো চিনতে পারে, অর্থাৎ এক ঘরের মধ্যে একটা আলো জ্বালিয়ে রাখলে আলোটা বন্ধ করলে সে কান্নাকাটি শুরু করছে। এইরকম একটা বৈশিষ্ট্য তার মধ্যে দেখি। আর একটা ব্যাপার যেটা মূল ব্যাপার, সেটা হচ্ছে যে তার কিন্তু যাবতীয় চাহিদার বহিঃপ্রকাশ ঘটায় কিসের মাধ্যমে? কান্নার মাধ্যমে। তার খিদে পেয়েছে, সে কাঁদতে শুরু করে। সে মাকে দেখতে পাচ্ছে না, পরিচিত মুখ মা, সে মাকে দেখতে পাচ্ছে না, কাঁদতে শুরু করে। এই যে ব্যাপারগুলো, এটা সদ্যজাতর মধ্যে লক্ষ্য করা যায়। তার প্রধান খাদ্য এক্ষেত্রে বলতে পারি আমরা মাতৃদুগ্ধ। নেক্সট দেখো, শৈশব দশা। মোটামুটি 2 থেকে 12 বছর পর্যন্ত এই দশাকে আমরা ধরে নিতে পারি। এই সময় যে বৃদ্ধি, শিশুর বৃদ্ধিটা মাঝারি রকমের হতে পারে। আস্তে আস্তে কথা বলতে শুরু করে, 2-1টা ছোট ছোট শব্দ, তারপরে আস্তে আস্তে যত বড় হয় 2-1টা ছোট ছোট বাক্য গঠন করতে পারে। মনের ভাব প্রকাশের ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। শিশুর বুদ্ধি, চিন্তা শক্তি, এইগুলোর বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে। সে যে কোনো রকমের পরিবর্তন যখন হয়, তখন তার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো আমরা লক্ষ্য করে থাকি। অবশ্য ম্যান টু ম্যান এটা ভ্যারি করতে পারে। কীরকম? যে মনে করো তার মধ্যে, কোনো শিশুর মধ্যে ভয়, আনন্দ, এইগুলো এক একটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারো বহিঃপ্রকাশটা একটু বেশি, কারো একটু কম, কিন্তু তার মধ্যে বেসিক যে ব্যাপারগুলো থাকে, যে ভয়ের বহিঃপ্রকাশ, শিশুকে তুমি ভয়টা শিখিয়ে দাও, সে ভয় করবে। অন্ধকারকে ভয় করবে, ভূতের নাম একটা তুমি কাল্পনিকভাবে তৈরি করছো, সেটাকে সে ভয় করবে। স্মৃতি তার মধ্যে জন্মাবে, শিশুর বুদ্ধির বিকাশ ঘটতে শুরু করে। আবেগ দেখতে পাই আমরা, রাগ, কান্না, হাসি, দেখবে শিশু এগুলো বেশি পছন্দ করে। এই মেলায় নিয়ে গেছে বাবা, একটা খেলনা দেখাচ্ছে না, খেলনার প্রতি তার আকৃষ্টতা যদি না থাকে, সে সেটা কিছুতেই নেবে না। ও যেটা পছন্দ করেছে সে সেটাকে দেখাবে, তোমাকে সেটাকেই দিতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু এই শৈশবকালে আমরা লক্ষ্য করে থাকি। নেক্সট, ভাইটাল টাইম, বয়ঃসন্ধি। শৈশব এবং পরিণত দশা, এই দুটোর মাঝে যে অবস্থান, এটাকে বলছি আমরা বয়ঃসন্ধিকাল। 13 থেকে মোটামুটি 21 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে ধরে নিতে পারি। এই সময়ে বেসিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। কিরকম পরিবর্তন বলতো? কারণ মানব দেহে যে যৌন গ্রন্থিগুলো আছে, যে হরমোন গ্রন্থিগুলো আছে, সেইগুলো ক্ষরণ শুরু হয়। মস্তিষ্কে পিটুইটারি ক্ষরণ সক্রিয় হতে থাকে। পুরুষের দেহে টেস্টোস্টেরন, মেয়েদের দেহে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ক্ষরণ বৃদ্ধি পায়, এবং গৌণ লক্ষণগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। আর কি হয়? যে মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে আমরা দেখছিলাম যে একটা শিশুকে মেলাতে নিয়ে গিয়ে সে খেলনার প্রতি আকৃষ্ট হচ্ছিল, এখন কিন্তু সে আর খেলনার প্রতি আকৃষ্টতা তার মধ্যে কমে গেছে। তার আবেগ বেশি হয়েছে, যে কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে। তুমি একটা কিছু কাজ বলো, হ্যাঁ স্যার আমি করে দেবো, কোনো চিন্তা নেই। এই যে ব্যাপারগুলো আছে, সে মানে দ্বিধাবোধ করে না যে এই কাজটা আমাদের হবে কি হবে না। যে কোনো বিষয়ে সে চ্যালেঞ্জ নিতে পারে।
আর একটা যেটা হয় যে এই সময়ে কিছু মানসিক পরিবর্তন হয়, সে অনেক সময় গুটিয়ে থাকতে চেষ্টা করে, লজ্জাবোধ তার মধ্যে বৃদ্ধি পায়, হ্যাঁ, সে তার সারাউন্ডিং যে বন্ধুত্ব সার্কেল সেখানে সে হয়তো কিছু শেয়ার করে, কিন্তু মা বাবাকে অনেক সময় শেয়ার করতে চায় না, তার গোপনীয়তা বৃদ্ধি পেতে থাকে, গলার স্বরের পরিবর্তন হয়, যৌন লক্ষণগুলো আস্তে আস্তে বহিঃপ্রকাশ করে, চুলদাড়ি বৃদ্ধি পেতে থাকে, স্তনগ্রন্থি মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই সমস্ত পরিবর্তনগুলো আমরা এখানে দেখে থাকি। নেক্সট, পরিণত দশা। একদম 22 থেকে বার্ধক্যের আগে 60 বছর পর্যন্ত এটা পরিণত দশা বলতে পারি আমরা। এই দশায় দেখো একদম যেটা হয় সেটা হচ্ছে যে তার বৃদ্ধিটা কিন্তু এবার আস্তে আস্তে কমে যায়, জনন গ্রন্থিগুলি পূর্ণতা প্রাপ্তি লাভ করেছে, দৈহিক বৃদ্ধিটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কিন্তু ভাইটাল ব্যাপার হচ্ছে সবই যদি হ্রাস পেয়ে যায় তাহলে তার একটা বেসিক যে বৈশিষ্ট্য, তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, একটা পরিণত ব্যাপার এসেছে তার মধ্যে, সে পজিটিভ ভাবনাটা তার মধ্যে এবার গ্রো করে, পরিবারের প্রতি তার একটা দায়িত্ববোধ বাড়ে, সে নিজেকে বুঝতে শেখে, পারিপার্শ্বিক ভালো মন্দটার প্রতি তার একটা ভাবনা জন্মায়, ভালো মন্দর বিচার বিবেচনা করার ক্ষমতা জন্মায়, পরিবারের দায়িত্ব নিতে পারে সে। এইটা হচ্ছে পরিণত দশার ক্যারেক্টার। নেক্সট আসি বার্ধক্য দশা। এই দশাটা কি? এই দশাটাই হচ্ছে যে তার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। একজন যুবকের যা ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু একজন বার্ধক্য অবস্থায় থাকবে না। অর্থাৎ 60 বছর পরে তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। কি রকম পরিবর্তন? তার দেখবে মানসিক চিন্তা বুদ্ধির পরিবর্তন হচ্ছে, তার দৈহিক কিছু পরিবর্তন দেখা যায়, যেমন চোখে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে, শ্রবণ শক্তি ক্ষীণ হতে শুরু করে, দেহ ত্বকের যে পরিবর্তন অর্থাৎ কুঞ্চিত হতে শুরু করে, কেশ উঠতে থাকে বা পাকতে শুরু করে, দাঁত ঝরতে শুরু করে, তার সহ্য শক্তি অর্থাৎ কোনো কিছু তুমি দিলে ওজন করে ভার বহন করার সেই ক্ষমতাটা তার মধ্যে অনেক কমে যায়। এবং যত সময় অতিবাহিত হয় তার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য গ্রো করে, যেমন আস্তে আস্তে তার মধ্যে অবসাদ গ্রো করে, বার্ধক্য জরার যে বৈশিষ্ট্যগুলো আছে, একাকিত্ব বোধ করে, মানসিক ভাবে অনেক সময় ভেঙে পড়ে, কেউ তাকে সময় দিতে চায় না, সেই জন্য তার মধ্যে মানসিক অবসাদ ব্যাপারটা আসে। তাহলে আমরা যে মূল যে মানব বিকাশের স্তরগুলো দেখলাম, কি কি দেখলাম? একটা হচ্ছে সদ্যজাত, একদম জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত, একদম মাতৃ ভ্রূণ প্রসব হলো, সে ভ্রূণ প্রসবের 1 বছর বয়স পর্যন্ত, সেখানে কি ক্যারেক্টার দেখলাম? যে বিভিন্ন কালারকে চিনতে পারছে, মায়ের মুখমণ্ডলকে চিনতে পারছে, বর্ণ চিনতে একটু অভ্যস্ত হচ্ছে, মাতৃদুগ্ধ পান করে সে বড় হয়। তারপর দিয়েছি শৈশবকাল, অর্থাৎ 2 থেকে 12 বছর বয়স পর্যন্ত এটা শিশুর বৃদ্ধি মাঝারি মাত্রায় হতে পারে। এই সময়ে যে বৈশিষ্ট্যগুলো দেখছি আমরা, যে হরমোন ক্ষরণটা কিন্তু সেক্ষেত্রে অনেকটা কম আছে, কিন্তু তার মধ্যে যৌন হরমোন ক্ষরণগুলো কম আছে, কিন্তু তার মধ্যে ভয়, আবেগ, স্মৃতি, চিন্তা, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু তার মধ্যে বেশি করে হতে শুরু করে। আসছে বয়স সন্ধিকাল, এই সময়টা ভাইটাল সময় ছিল, বিপরীত লিঙ্গের প্রতি তার আকৃষ্টতা আস্তে আস্তে বাড়তে থাকে, কৌতূহল বাড়ে, যে কোনো কাজে ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়ে, দৈহিক গঠনটা পেশিবহুল হয়, আস্তে আস্তে পুরুষালো একটা বা স্ত্রী মহিলাদের মধ্যে চেহারার পরিবর্তন হতে পারে, যে গৌণ যৌন লক্ষণগুলো, কেশাগ্রের সৃষ্টি হওয়া, স্তনগ্রন্থির বৃদ্ধি পাওয়া, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই ক্ষরণগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। তারপর আসছি পরিণত দশা। এই দশায় আমরা যেটা মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার চিন্তা ভাবনা অনেকটা পরিবর্তন হয়, সে বিচার বুদ্ধি করার ক্ষমতা অর্জন করে, পরিবারের দায়িত্ব নিতে পারে, তার অভিজ্ঞতা সঞ্চারের মাধ্যমে সে কিন্তু বাস্তবকে বুঝতে শেখে।
আসছি বার্ধক্য, এটা একদম শেষ দশা, অন্তিম দশা বলতে পারি। এই দশায় তার অনেক কিছু পরিবর্তন দেখা যায়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে, অস্থি কঙ্কাল ক্ষয় হয়, বিভিন্ন হাড়ের ক্ষয় হতে পারে এই সময়, এবং তার মধ্যে অবসাদ, এবং আস্তে আস্তে সে কিন্তু একাকিত্ব বোধ করতে শুরু করে। এই ছিল আমাদের মানব বিকাশের অর্থাৎ মানবের বৃদ্ধির স্তর। এরপরে যে আমাদের আলোচনার বিষয় আছে, সময় একটু কম আছে, তোমরা একটু তাড়াতাড়ি লিখে নেবে। যদি কেউ লিখতে না পারো, ক্লাস শেষে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকেও কিছু প্রশ্ন পেতে পারো। তোমরা পরপর প্রশ্নগুলো একটু দেখো। প্রথম প্রশ্ন, ফুলকে পরিবর্তিত বিটপ বলে কেন? ভ্রূণস্থলী কি? সমাঙ্গ বা সুষম ফুল কাকে বলে? গেইটেনোগ্যামি কি? আমি একে একে আসছি। ফুলকে পরিবর্তিত বিটপ বলে কেন? ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট কেন বলা হয়? আচ্ছা, একটা কথা বলি, আমি যে 20টা প্রশ্ন দিচ্ছি, মানে এই নয় যে এই 20টা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। আমি বেছে বেছে মোটামুটি 20টা তোমাদের দিলাম, তোমরা আরো প্রশ্ন রেডি করতে পারো। তবে 20টা প্রশ্ন সম্পর্কে আমি একটা ধারণা তোমাদের দিচ্ছি, এবং প্রত্যেকটা প্রশ্নের আলোচনা আগে হয়ে আছে। যদি কোথাও আটকে থাকে তুমি পুরনো ভিডিও দেখতে পারো, তবুও এগুলো সম্পর্কে আমি হালকা করে একটু বলে দিচ্ছি। দেখো, ফুল ফুল হচ্ছে এমন একটা অঙ্গ যেখানে মানে একটা কাণ্ডের যে অংশগুলো আছে, পর্ব মধ্য আছে, একটা পুষ্পাক্ষের মধ্যেও কিন্তু সংকুচিত অবস্থায় পর্ব মধ্যগুলো দেখতে পাওয়া যায়। আমরা যদি জংলি গোলাপকে দেখি, তাহলে দেখবো যে জংলি গোলাপের ফুলের উপর থেকে আবার কিন্তু অ্যাক্সিস বের হচ্ছে, কাণ্ড বের হচ্ছে, পাতা বের হতে পারে। ফুলের যে বৃতি, সেই বৃতি সবুজ রঙের হয়, পাতার বৈশিষ্ট্য বহন করে। তাহলে বলতেই পারি আমরা ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট, ফুল হচ্ছে একটা রূপান্তরিত বিটপ। 2 নম্বর প্রশ্ন ছিল, দেখো, ভ্রূণস্থলী কি? ভ্রূণস্থলী কি মনে পড়ছে? যে আমরা নিষেক যখন পড়লে, সেই নিষেকের পড়ার সময় দেখো সেইখানে ওই ডিম্বাশয়ের যে ডিম্বকের গঠন, সেখানে 8টা নিউক্লিয়াস সহ একটা গঠন তোমরা লক্ষ্য করেছিলে, মনে পড়ছে? সেই 8টা গঠন সহকারে যে স্ট্রাকচার, অর্থাৎ ডিম্বাণু আছে, প্রতিপাদক স্তয় আছে, সহকারী কোষ আছে, আর শস্য নিউক্লিয়াস আছে, এই একত্রে যে সংগঠন, যে স্তর, যে গঠন, সেটাকে আমরা বলছি ভ্রূণস্থলী। আসছি সমাঙ্গ ফুল বা একসঙ্গে দুটোই বলে দিই, সমাঙ্গ এবং অসমাঙ্গ। আমি একটা দিয়েছি, তোমরা আর একটা প্যারালালি পড়ে নেবে। মানে যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলো সমান। কিরকম সমান? মনে করে জবা ফুল দেখো, প্রত্যেকটা পাপড়ি সমান, বৃত্তাংশগুলো সমান। ধুতরা ফুল দেখো, চারদিকটা সমান, বৃত্তাংশগুলো, বৃত্তিটা সমান। এইটাকে বলছি সমাঙ্গ ফুল। প্রত্যেকটা বৃত্তাংশ, ফুলের অংশগুলো সমান। কিন্তু যদি অপরাজিতা দেখো, দেখবে সমান নয়, বিভিন্ন রকম ভাবে আছে পাপড়িগুলো। এটাকে বলছি অসমাঙ্গ ফুলে, অসমাঙ্গ ফুল। তাহলে সমাঙ্গ ফুল, অসমাঙ্গ ফুল বুঝলে। তারপরে আছে দেখো গেইটেনোগ্যামি, মনে পড়ছে? আমি আগের ক্লাসে বলেছিলাম যে স্বপরাগ যোগের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যে একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডেই স্থানান্তরিত হয়। কিন্তু অনেক সময় দেখেছি আমরা যে একই উদ্ভিদের দুটো ফুলের, অর্থাৎ উপরে একটা ফুলের পরাগরেণু নিচের কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ দুটো ভিন্ন ফুলে স্থানান্তরিত হয়েছে, কিন্তু একটা উদ্ভিদে। সেইটাকে আমরা বলেছিলাম গেইটেনোগ্যামি। নেক্সট দেখি 5 নম্বর প্রশ্ন, দেখো, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশনের গুরুত্ব। দ্বিনিষেক মনে আছে? যে যখন ওই পরাগরেণুর নালিকা নিউক্লিয়াসটা নিচের দিকে নেমে গিয়ে যখন ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন দুটো শুক্রাণু আসে। আগে সব প্রশ্নগুলো বেরিয়ে যায়। বেশ, আমি একে একে আমার দিকে দেখো, আমি একে একে আলোচনা করছি। তো সেই নালিকা নিউক্লিয়াসের মধ্যে ছিল দুটো শুক্রাণু, দুটো নিউক্লিয়াস ছিল, শুক্রাণু নিউক্লিয়াস। একটা করছিল কি, ডিম্বাণুকে নিষিক্ত করছিল, আর একটা কি করছিল, নষ্ট হয়ে যেতে পারে, যদি শস্য উদ্ভিদ না হয় নষ্ট হয়ে যাবে, আর যদি শস্য উদ্ভিদ হয় তাহলে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। এই যে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করলো, তার ফলে কি হলো, শস্য নিউক্লিয়াস উৎপন্ন হলো। এই শস্য নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার একটা কি বলতো, যে ভ্রূণের যে খাদ্য, ওই শস্যটা হচ্ছে সেই ভ্রূণের খাদ্য। তার দ্বিনিষেকের ফলে ভ্রূণের খাদ্য উৎপন্ন হয়, শস্য থেকে তারা খাদ্য পায়।
তারপর দেখো কি আছে বলো তো, পেরোগ্যামি, চালাজোগ্যামি এবং মেসোগ্যামি আলোচনা করে দিয়েছি। তবু বলছি যে পুংগ্যামেট যখন ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য ডিম্বাশয়ের ডিম্বকের দিকে আসে, তখন সেই যদি ডিম্বক রন্ধ্র ভেদ করে পুংগ্যামেটটা ডিম্বকে প্রবেশ করে, আবার বলছি ডিম্বক রন্ধ্র ভেদ করে যদি পুংগ্যামেট ডিম্বকে প্রবেশ করে তাহলে পেরোগ্যামি, যদি ডিম্বক মূল ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তাহলে চালাজোগ্যামি, আর যদি ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে তখন তাকে বলা হবে মেসোগ্যামি। তারপরে প্রশ্ন আছে, আমি দেখতে পাচ্ছি স্বপরাগযোগের দুটো সুবিধা। স্বপরাগযোগের কি সুবিধা বলো তো? প্রথম সুবিধা হচ্ছে দেখো এখানে রেণুর অপচয় নেই। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বিশুদ্ধতা এখানে বজায় থাকে, অর্থাৎ পিওর ক্যারেক্টার আমি এখানে পেতে পারি। নেক্সট প্রশ্ন আছে ইতর পরাগযোগের দুটি অসুবিধা। ইতর পরাগযোগের অসুবিধা, অনেক সুবিধা আছে কিন্তু আমি অসুবিধা, আচ্ছা একটা কথা বলি যে আমি স্বপরাগযোগের দুটো সুবিধা প্রশ্ন দিয়েছি, মানে কিন্তু প্যারালালি তোমাকে স্বপরাগযোগের দুটো অসুবিধা পড়ে নিতে হবে। আমি ইতর পরাগযোগের দুটো অসুবিধার প্রশ্ন দিয়েছি, তোমাকে প্যারালালি ইতর পরাগযোগের সুবিধাটা জেনে রাখতে হবে। তাহলে অসুবিধায় আসি, যে দেখো রেণুর অপচয় এখানে অনেক। 2 নাম্বার হচ্ছে যেখানে আমাকে বাহকের উপর নির্ভর করতে হয়, এজেন্টের উপর, কখন মৌমাছি আসবে, কখন প্রজাপতি আসবে, কখন শামুক আসবে, কখন ফুল মানে পাখি আসবে, তার উপরে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এটা হচ্ছে একটা অসুবিধা। প্রশ্নগুলো আরেকবার দেখে নাও। দ্বিনিষেকের গুরুত্ব, পেরোগামী, চালাজোগামী, মেসোগামী কাকে বলে, স্বপরাগযোগের দুটি সুবিধা লেখো, ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো। যদি কেউ লিখতে না পারো আমার পরের ক্লাসের পরে ভিডিওটা তোমরা আবার রিক্যাপ করে দেখে নিও এবং সেখানে দেখতে পাবে। অ্যাপ্লানোস্পোর কাকে বলে আলোচনা করেছি, যে ফ্ল্যাজেলা বিহীন যে স্পোর, সেই ফ্ল্যাজেলা বিহীন স্পোরকে অ্যাপ্লানোস্পোর বলা হয়, যে সচল নয়। স্টক এবং শিয়ন কি এটা বলে দিচ্ছে আবার। কৃত্রিম অঙ্গজনের দুটি গুরুত্ব লেখো, গেমিউল কি। স্টক এবং শিয়ন বলি, জোড়া কলম তো আমি বলেছিলাম, মনে পড়ছে যে একটা গাছ মাটিতে আছে, চারা গাছ যেটাকে বলছি, বা টবে লাগানো থাকতে পারে, সেই ছোট্ট চারা গাছের মাথাটা কেটে দিয়ে আমি তার মাঝখানে একটা অন্য একটা সতেজ বড় গাছ, যেখানে ফুল ফল ধরছে, ফুলের গাছ যদি হয় তাহলে ফুল ধরছে, সেরকম একটা সতেজ একটা ছোট্ট 6 ইঞ্চি কি 8 ইঞ্চি কাণ্ডকে এনে সেই মাঝখানে ভরেছি, ক্যাম্বিয়ামটাকে ছিলে দিয়ে মাঝখানে ভরেছি। তাহলে এই যে নিচের যে অংশ, নিচের যে কাণ্ড, যেটার মাথাটা কেটে ফেলেছি, সেই গাছটাকে বলছি আমরা স্টক, এবং যেটা ভরলাম অর্থাৎ বড় গাছের একটা কাণ্ড ছোট্ট অংশ এনে ভরেছি সেটাকে বলছি শিয়ন। মনে থাকবে? বেশ। কৃত্রিম অঙ্গজননের দুটি গুরুত্ব, প্রশ্নগুলো দেখো না, লিখতে পারবে না। কৃত্রিম অঙ্গজ জননের দুটো গুরুত্ব। কৃত্রিম অঙ্গজ জননের ফলে প্রথম গুরুত্ব হচ্ছে দেখো, যে আমি ফুল ফলের যে গাছগুলো লাগাচ্ছি সেগুলো কিন্তু খুব সহজেই আমি কাটিং করে বা বিভিন্ন কৃত্রিম অঙ্গজনের মাধ্যমে আমি লাগাতে পারি। অর্নামেন্টাল প্ল্যান্টকে খুব তাড়াতাড়ি আমি বৃদ্ধি করাতে পারি। 2 নাম্বার বলতে পারি যে বিশুদ্ধ যে উদ্ভিদ, সেই বিশুদ্ধতা বজায় রেখে সেই উদ্ভিদের আমি বৃদ্ধি করতে পারি। খুব অল্প সময়ে আমি কিন্তু এগুলোকে বাজারজাত করতে পারি, বাজারে বিক্রিও করা যেতে পারে। আসছি গেমিউল। গেমিউল জিনিসটা কি? গেমিউল হচ্ছে, মনে পড়ছে যে স্পঞ্জের যে কোরক, স্পঞ্জের কোরক, কোরক তো বার্ডিং, যেটা আমরা দেখেছিলাম হাইড্রাতে দেখেছো বা ইস্টে দেখেছো, স্যাকারামাইসিস সেরেবিসিস দেখেছো তোমরা, যে কোরক হচ্ছে একটা উপবৃদ্ধি। স্পঞ্জের ক্ষেত্রে কি হয়, এর উপবৃদ্ধিটা এন্ডোজেনাস, ভিতরে হয়। এই যে এন্ডোজেনাস পদ্ধতিতে যে কোরক সৃষ্টি হলো ওইটা কি বলা হচ্ছে গেমিউল। আবার প্রশ্নটা একবার আগের ক্লাসটা তোমরা দেখে নেবে, তাহলে গেমিউলটা আরো ভালো ডিসক্লোজ করা আছে, সেখানে দেখতে পাবে তোমরা। ওখানে আমি আলাদা করে আলোচনা করেছি, সেখানে দেখে নিও একবার। আসছি মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব কি, ত্রৈধমিলন কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ত্রৈধমিলন, ধান বা ভুট্টা গাছের জোড়া কলম সম্ভব হয় না কেন, এটা আছে। আর আছে জাইগোস্পোর কাকে বলে। প্রথমে আসছি যে মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব কি। গুরুত্ব বলতে পারো, অনেক গুরুত্ব আছে, তোমরা বইয়েও পাবে।
আমি দুটো বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে রোগ জীবাণুমুক্ত বিভিন্ন উদ্ভিদের প্রজাতি আমরা দ্রুত বংশবৃদ্ধি করতে পারি। কারণ রোগ জীবাণুমুক্ত এই কারণেই বলছি যে মাইক্রো প্রপাগেশন খুব সাবধানে কালচার মিডিয়াতে করতে হয়, তাই সেখানে কিন্তু রোগ জীবাণু প্রবেশ করার কোনো জায়গা থাকে না। 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন মূল্যবান যে কাষ্ঠল উদ্ভিদ আছে তার দ্রুত আমরা বংশবৃদ্ধি করে বাজারজাত করতে পারি, বাজারে বিক্রি করে তার কিন্তু আমরা বংশবৃদ্ধি করে আমরা কিন্তু একটা বিক্রি করে একটা আর্থিক মুনাফা পাওয়া যেতে পারে। তারপর আসছি ত্রৈধ মিলন কি। এটা আমি বেশি বলবো না, দিনিশেকের জায়গা। যে ওই ডাবল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কি হয় যে ওখানে শস্য নিউক্লিয়াস যেটা আছে সেটা 2n সংখ্যক দুটো নিউক্লিয়াসে যুক্ত আছে, আর তার সঙ্গে শুক্রাণু অর্থাৎ আরেকটা পুংগ্যামেটের মিলন, তাহলে এখানে 3n হয়ে গেল। এই শস্য উদ্ভিদের ক্ষেত্রে 3n, ওটা কি বলছি ত্রৈধ মিলন। ধান বা ভুট্টা গাছে জোড়া কলম হয় না কেন? এইটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম কলা থাকে না, আর ক্যাম্বিয়াম কলায় কি করে ওই ক্যাম্বিয়াম বৃদ্ধি হয়ে ভাজ্য কলার যে সৃষ্টি হচ্ছে সেখান থেকেই দুটো গাছকে জোড়া লাগাতে পারে। তা ক্যাম্বিয়াম কলা না থাকলে সেক্ষেত্রে কিন্তু তার কলম করতে আমরা পারছি না, জোড়া কলম করতে পারছি না। জাইগোস্পোর নিম্ন শ্রেণীর, দেখো মনে করছে জাইগোস্পোরটা মনে করা উচিত তোমাদের। নিম্ন শ্রেণীর যখন আমি জনন পড়েছিলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়েছিলাম, সেই নিম্ন শ্রেণীর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে স্পাইরোগ্যারের কথা বলেছিলাম যে দুটো ভিন্ন ফিলামেন্ট ছিল, সেই ভিন্ন ফিলামেন্টের দুটো কোষ একসময় পরিণতি প্রাপ্তি লাভ হয়েছে যখন একটা পুরুষ কোষ একটা স্ত্রী কোষ হিসাবে মেল গ্যামেট ফিমেল গ্যামেট হিসেবে বিচরণ করছে, তখন সেই মাঝখানে একটা টিউব সৃষ্টি হয়, কনজুগেশন টিউব দিয়ে পুরুষ নিউক্লিয়াস থেকে নিউক্লিয় বস্তু স্ত্রী নিউক্লিয়াসের দিকে চলে আসে এবং সেখানে একটা ডিপ্লয়েড সেল উৎপন্ন করে। ওই যে ডিপ্লয়েড সেল, এটাকে জাইগোট না বলে জাইগোস্পোর বলা হয়। এক্সপ্ল্যান্ট কি? অপুংজনী কাকে বলে? অভিব্যক্তিতে যৌন জননের ভূমিকা লেখো। আর শেষ প্রশ্ন হচ্ছে সিগময়েড কার্ভ কি? আমি একে একে আসছি। এক্সপ্ল্যান্ট কি? এক্সপ্ল্যান্ট অন্য কিছু নয়, যে মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে যখন উদ্ভিদের কোনো একটা অঙ্গ নেওয়া হয়, সেটা কাণ্ডের কোনো একটা কলার অংশ বা মূলের একটা অংশ বা কোনো মুকুলের অংশ নেওয়া হয়, যে ক্ষুদ্র অংশ নিচ্ছি মাইক্রো প্রপাগেশনের জন্য, ওটাকেই বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। অপুংজনী কি? নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হওয়া, যেমন মৌমাছি, পুরুষ মৌমাছির সৃষ্টি হওয়া, এটাকে অপুংজনী বলছি। অভিব্যক্তিতে যৌন জননের ভূমিকা কি? এইটা একটা ভালো প্রশ্ন আছে। দেখো যৌন জনন যখন হয় তখন কি হয় বলতো, যে একই প্রজাতির দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন ঘটে, এবং সেই মিলন ঘটার ফলে কি হয়, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। সেই নতুন বৈশিষ্ট্যের ফলে কি হয়, তার মধ্যে অভিযোজিত হওয়ার ক্ষমতা আছে যে কোনো পরিবেশে। অর্থাৎ অভিব্যক্তিতে তার একটা পজিটিভ ভূমিকা থাকে। এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা গুরুত্ব, অভিব্যক্তিতে তার একটা মুখ্য ভূমিকা আছে। সিগময়েড কার্ভ। সিগময়েড কার্ভ হচ্ছে যে উদ্ভিদের বৃদ্ধির লেখচিত্রটা যদি দেখি তাহলে দেখবো সে লেখচিত্রটা একটা এস গ্রাফের মতো দেখতে লাগে, এটাকে সিগময়েড কার্ভ বলা হয়। আর ইন্ডিকেটর বা আর ইন্ডিকেটরের মধ্যেও আমরা দেখতে পারি, অক্সানোমিটারের মধ্যেও দেখতে পারি, ওই গ্রাফটাকে আমরা দাঁড় করাতে পারি। কীরকম ভাবে জানো, একটু বলে দিই তাহলে, সময় খুবই কম আছে। তো যে একটা উদ্ভিদের কাণ্ডের ডগায় একটা সুতো বেঁধে তারপরে একটা হুইল দিয়ে একটা স্কেল দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হলো, এবং সেই ভারের সামনে একটা স্কেলের সামনে একটা রুল বা একটা মার্ক লাগিয়ে দেওয়া হলো, এবং স্কেলটা যেখানে দাঁড়িয়ে আছে একটা দাগ দেওয়া হলো। এবার আস্তে আস্তে যত বৃদ্ধি পাবে গাছটা, দড়িটাই টান পড়বে, কারণ একটা হুইল দিয়ে একটা ভার ঝোলানো আছে, ভারের সামনে একটা মার্কার লাগানো আছে, এবং যত আস্তে আস্তে উদ্ভিদটা বড় হবে নিচের দিকে নামবে। এটা হচ্ছে বৃদ্ধি, এবং এই বৃদ্ধিটা কত সময়ে হলো, কিভাবে হলো, সেই সময়ের সঙ্গে বৃদ্ধিটা যদি দেখি তাহলে দেখবো সেই বৃদ্ধিটা একটা এসের মতো আকার ধারণ করছে, এটাকে বলা হচ্ছে সিগময়েড কার্ভ। তাহলে 20টা প্রশ্ন দিলাম, তোমরা বই থেকে এগুলোকে ভালো করে পড়ে নিয়ে উত্তরগুলোকে নিজের ভাষায় লিখবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই উত্তরগুলো রেডি করবে। যদি বলি যে এই প্রশ্ন রেডি করতে যদি কোথাও অসুবিধা হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা আগের ভিডিও দেখতে পারো, তাতেও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার সেই উত্তরটা তাকে লিখে দেবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত হলো।
খুব ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আগামী বৃহস্পতিবার আবার তোমাদের ক্লাস নেব, নতুন একক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকো, বাড়িতে থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আজকে তাহলে এই পর্যন্ত, বাই।